সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পুলিশ সাব ইন্সপেক্টরে রিটেন এক্সামের জন্য আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা পুলিশ ইন্সপেক্টরে প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ধাপে রিটেনের জন্য নির্বাচিত হয়েছেন, আপনাদের এসএমএস চলে আসছে। আপনারা কিভাবে রিটেনের জন্য আবেদন করবেন পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি। তো আপনাদেরকে বলে দিব এখানে প্রচুর পরিমাণে তথ্য দিতে হবে এবং প্রচুর সময় ব্যয় হবে। পুরো সময়টা জুড়ে আপনারা আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে, যেহেতু আপনাদের এই তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। অতএব আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনারা কোনো জায়গায় স্কিপ করে যান তাহলে আপনাদের রিটেনের আবেদনে যে কোনো জায়গায় তথ্য ভুল হতে পারে, সেক্ষেত্রে থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন এবং দেখিয়ে দিচ্ছি পুরো আবেদনটি। তো দর্শক আমরা চলে এলাম ইতিমধ্যে আবেদনে। তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল ক্রোম আমরা ওপেন করেছি। এখানে শুধুমাত্র আপনারা police.teletalk.com.bd এই ওয়েবসাইটটি লিখে দেবেন। এই ওয়েবসাইট আমাদের ডিসক্রিপশনে রয়েছে। এরপর হচ্ছে আপনারা এখান থেকে আসার পরে একেবারে নিচে চলে যেতে হবে, রিটেন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে আপনাদের মোবাইলে যাওয়া এসএমএস এ একটি ইউজার আইডি পাবেন এবং পূর্বে আবেদন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে। তো নতুন এসএমএস এ কিন্তু পাসওয়ার্ড থাকে না, আপনারা পূর্বের যে এসএমএস সেখান থেকে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনারা প্রবেশ করতে হবে। তো আমরা আবেদনে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে এখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র, এখানে আসার পরে ছবি এবং তথ্য দেখাবে। তো প্রথমেই আপনার নামটি পূরণ করতে হবে বাংলায়, আমরা তথ্যগুলো পূরণ করে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপরে হচ্ছে আপনাদের সম্প্রদায় সিলেক্ট করতে হবে। তো আপনি কোন সম্প্রদায়ের লোক, যেহেতু মুসলিম আমরা মুসলিম এখান থেকে সিলেক্ট করব। যদি উপজাতি হন তাহলে উপজাতি লিখবেন, আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন। যেহেতু এই জায়গাগুলো আপনারা খুব সেন্সিটিভ ভাবে পূরণ করতে হবে, তথ্যগুলো বুঝে শুনে করবেন যাহাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা বর্ণ দিব হচ্ছে উপজাতি, এখানে বর্ণ দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা যেহেতু মুসলিম জাতি সেই হিসাবে আমাদেরকে দিতে হবে মুসলিম। তো এখান থেকে আমরা মুসলিম দিয়ে দিলাম, সম্প্রদায় অবলিক বর্ণ মুসলিম সম্প্রদায় এখানে লিখে দিলাম। এরপরে হচ্ছে আপনাদের ক্ষেত্রে উপজাতি হলে উপজাতি লিখবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। তো এখানে শনাক্তকরণ চিহ্নটি হচ্ছে আপনার শরীরে যে কোনো জায়গায় যদি শনাক্তকরণের চিহ্ন থাকে, অনেক সময় দেখা যায় কাটা ছেঁড়ার দাগ থাকে, যেই ধরনের দাগগুলো থাকবে সেটা আপনারা ইংলিশে পূরণ করতে হবে। তবে সতর্কবার্তা হচ্ছে আপনার যেই জায়গাতে বাংলায় পূরণ করতে বলা হবে সেই জায়গাগুলোতে আপনি বাংলায় পূরণ করবেন, বাকি সকল তথ্যগুলো আপনি ইংলিশে পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে শনাক্তকরণ চিহ্ন কোথায় রয়েছে, দেয়ার ইজ কাট সিম্বল কাট আপ টু রাইট হ্যান্ড। তো আমরা ডান হাতের উপরে একটি দাগ রয়েছে, তো সেটি আমরা এখানে লিখে দিচ্ছি। তো এখানে আসার পরে আপনি এই তথ্যটা লিখে দিবেন, শনাক্তকরণ চিহ্ন, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিকলি শো করবে, আপনার উচ্চতা, আপনার ওয়েট, তারপর হচ্ছে বুকের মাপ, এগুলো আপনারা পুলিশের মাঠে যে মাপটি দিয়েছিলেন সেই মাপগুলো এখানে সব অটোমেটিকলি শো করবে। আপনারা এখান থেকে তথ্যগুলো দেখে যেই তথ্যগুলো গ্যাপ রয়েছে সেগুলো পূরণ করতে হবে। তো আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি পিতার তথ্যাদি দিতে হবে। তো এখানে পিতার তথ্যাদি দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার পিতার আইডি কার্ড অথবা আপনার সার্টিফিকেট, এই দুইটা জিনিস ফলো করে দিবেন যাতে কোনো ভুল না হয়। তো আমরা একটু শনাক্তকরণ চিহ্নটা একটি সহজ ভাষায় লিখি, যেহেতু ওই ভাষাটি একটু কঠিন হয়ে গেছে। তো আমরা লিখেছি কাট স্কার অন রাইট হ্যান্ড। তো এটা একদম সহজে লিখে দিলাম যে ডান হাতের উপরে একটি দাগ আছে। তো আমরা এরপর যে পিতার তথ্যে যাব, পিতার নামটি এখানে লিখতে হবে বাংলায়। আমরা ইংলিশে কিন্তু ইতিমধ্যে পূরণ করেছি প্রথম আবেদনের সময়, এখন আমাদেরকে লিখতে হবে বাংলায়। এবং বর্তমান পেশা, তো বাংলায় পেশা আপনারা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে বর্তমান ওনার পেশা যেটা সেটা দিয়ে দিবেন, অতীত পেশা যেটা সেটাও দিয়ে দিবেন, তারপর হচ্ছে ওনার জন্মস্থান দিতে হবে, তারপর হচ্ছে জাতীয়তা ওনার অর্থাৎ আপনার বাবার যে জাতীয়তা সেটা দিতে হবে, আপনার বাবার মোবাইল নাম্বারটি বসাতে হবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে, আমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে ঠিকানা, ঠিকানাটি সঠিকভাবে বসাতে হবে। তো আমরা প্রথমে গ্রামের নাম দিলাম, তারপরে হচ্ছে রোড, সড়ক, এরপর হচ্ছে বাড়ি, বাসা, অর্থাৎ আমরা বাড়ির নামটি দিয়ে দিলাম, যেহেতু গ্রামের বাড়ি তো আমরা গ্রাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে উপজেলা অবলিক থানা নির্বাচন করতে হবে, এরপর হচ্ছে ডাকঘর আপনি নির্বাচন করতে হবে, এরপর হচ্ছে পোস্ট কোড আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু কোনোভাবে কপি পেস্ট করা যাচ্ছে না। তো আপনারা কিন্তু কপি পেস্ট করে করতে পারবেন না, আপনারা কিন্তু এখান থেকে সকল তথ্যগুলো পূরণ করবেন। আমরা মায়ের নাম দিলাম বাংলায়, তারপর হচ্ছে মায়ের পেশা দিয়ে দিলাম হাউস ওয়াইফ, এরপরে হচ্ছে আমরা হাউস ওয়াইফ দিয়ে দিলাম পূর্ব পেশা অর্থাৎ অতীত পেশা, জন্মস্থান লিখে দিব, তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে জাতীয়তা, এরপরে দিতে হবে মোবাইল নাম্বার। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি লিখে দিব। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে স্থায়ী ঠিকানা। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি সতর্কতার সাথে বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি কোথায়, গ্রাম, সড়ক আর হচ্ছে বাড়ি। ইতিপূর্বে আমরা যেইভাবে ঠিকানা দিয়েছি সেম একইভাবে ঠিকানাটি দিতে হবে। মায়ের ঠিকানা যেখানে রয়েছে সেখানে দিবেন, মায়ের ঠিকানা যদি আলাদা থাকে আলাদা ঠিকানা দিবেন, আর যদি বাবা এবং মায়ের একই ঠিকানা হয় তাহলে একই ঠিকানায় দিয়ে দিবেন। এরপরে আমরা জেলা নির্বাচন করব, জেলা নির্বাচন করার পরে হচ্ছে উপজেলা নির্বাচন করব, তারপরে হচ্ছে আমাদেরকে ডাকঘর নির্বাচন করতে হবে, ডাকঘরটি লিখে দিতে হবে। এখানে কোনো কিছু কপি পেস্ট করা যায় না, সব লিখে দিতে হবে। তারপর হচ্ছে পোস্ট কোড লিখে দিলাম, তারপর হচ্ছে মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য, পিতামাতার অবর্তমানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অভিভাবকের নাম, অভিভাবকের নাম ওনার পিতার নামটা আমরা দিয়ে দিলাম। তো আপনাদের অভিভাবক যদি ভিন্ন কেউ হয়ে থাকে আপনারা ভিন্ন কাউকে দিবেন, আর যদি না হয় তাহলে অভিভাবক আপনার পিতাকে দিয়ে দিতে পারেন। তো আমরা দেওয়ার পরে বর্তমান পেশা, অভিভাবকের পেশা যেটা সেটা দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম। তো জন্মস্থান আমরা দেখতে পাচ্ছি, জন্মস্থানটা লিখে দিব। তো আপনারা আপনাদের যে পেশাগুলো দিবেন সেটা যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা আদার্স দিয়ে রাখবেন, তাতে কোনো অসুবিধা নাই। তো আমরা জন্মস্থান লিখে দিলাম, জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, আমরা সেটা লিখব। তারপর হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার, অভিভাবকের মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন। তো আমরা আসলে এই সমস্ত তথ্যগুলো পূরণ করার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় সবসময়, আমরা জানি। তো এরপরে হচ্ছে ঠিকানা দিতে হবে, অর্থাৎ অভিভাবকের যে ঠিকানা সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে ডাকঘর, তারপরে হচ্ছে সড়ক, তারপর হচ্ছে বাসা, আমরা সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে জেলা। তো আমরা এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে থানা সিলেক্ট করব, তারপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে লিখে দিতে হবে ডাকঘর, ডাকঘরটি লিখে দিব। তারপরে হচ্ছে পোস্ট কোড এখান থেকে লিখে দিতে হবে। তো পোস্ট কোডগুলো কিন্তু আপনারা গুগলেও পেয়ে যাবেন। তো ভাই বোনের তথ্য দিতে হবে। তো ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় যে ওনার নামটি প্রথমে দিতে হবে। তো ভাই বোনের তথ্যাদি দেওয়ার ক্ষেত্রে যে কতজন ভাই বোন হবে সবার তথ্য দিতে হবে, কাউকে মিস করা যাবে না। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করব ভাই অথবা বোন, তারপর হচ্ছে ওনার পেশাটা সিলেক্ট করতে হবে। তো ওনার পেশা দেওয়ার পরে হচ্ছে ওনার মোবাইল নাম্বারটি লিখতে হবে, আমরা ওনার মোবাইল নাম্বারটি লিখে দিব। তো এরপরে হচ্ছে ওনার যে ঠিকানা, আমরা ঠিকানাটি লিখে দিচ্ছি। তো আপনি মোবাইল নাম্বার, ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। তো এখানে আরেকটু বলি, আপনাদের একাধিক যদি ভাই বোন হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিচে অ্যাড মোর অপশন রয়েছে, আপনারা অ্যাড মোর অপশন থেকে ভাই বোন যুক্ত করতে পারবেন। কারো যদি ভাই বোন একজন হয়, একজন ভাই অথবা একজন বোন হয়, তাহলে সেক্ষেত্রে একটা পূরণ করলে হবে। আর যদি বেশি হয় তাহলে আপনারা এই অ্যাড মোর অপশন থেকে, এখান থেকে আপনারা একটি ক্লিক করলেই আরেকটি অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট আপনি এই জায়গাটা থেকে আপনি নামটা লিখে দিবেন, অর্থাৎ আপনার ভাই হলে ভাইয়ের নাম দিবেন আর বোন হলে বোনের নামটি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আমরা নিচে চলে যাব, ভাই অথবা বোন সিলেক্ট করব, তারপর হচ্ছে চলে যাব নিচের দিকে, ওনার যেটা পেশা সেটা লিখতে হবে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটি লিখতে হবে। মোবাইল নাম্বার লেখার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে পূর্ণ ঠিকানা, ওনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটিও লিখতে হবে। আমরা এই বোনের ঠিকানাটি লিখে দিব। তো বোনের ঠিকানা লেখার পরে হচ্ছে আমাদের যদি আরও ভাই বোন থাকে তাহলে আমরা পুনরায় অ্যাড মোর অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড মোর অপশনে আবারও ক্লিক করে দিলাম, দিয়ে এখানে অন্য বোন রয়েছে তার নামও এখানে লিখে দিব। তার নাম লিখে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে সম্পর্ক, ভাই অথবা বোন, তারপর হচ্ছে এখান থেকে পেশা নির্বাচন করতে হবে, পেশা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বারটি দিতে হবে। তো প্রত্যেকটা ব্যক্তির কিন্তু মোবাইল নাম্বার, অথেন্টিক মোবাইল নাম্বার দিতে হবে।
কারণ হচ্ছে যে কোনোভাবে কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে তাদের সাথে, সেক্ষেত্রে সঠিক নাম্বারগুলো দিতে হবে। তারপর হচ্ছে পূর্ণ ঠিকানা দিতে হবে, আপনি এখান থেকে পূর্ণ যে ঠিকানা সেটি দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পূর্ণ ঠিকানাটি রয়েছে, আমরা এই পূর্ণ ঠিকানাটি এখান থেকে লিখে দিব। এরপরে হচ্ছে আমরা আরও ভাই বোন অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড মোর অপশন রয়েছে। আপনাদের ভাই বোন যদি আরও থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাড মোর অপশনে ক্লিক করে আরও ভাই বোন ক্লিক করে দিবেন। তো অ্যাড মোর অপশনে ক্লিক করে আমরা আরও ভাই বোন যুক্ত করে দিচ্ছি। তো আপনাদের নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে আপনার চাচা, মামা, খালু, ফুফা যে কোনো একজনের তথ্য এখান থেকে দিতে হবে। আপনি একাধিক চাইলে একাধিকও দিতে পারেন। আপনি যেই কারো তথ্য এখান থেকে দিয়ে দিতে হবে। প্রথমে নাম, তারপর হচ্ছে সম্পর্ক, তারপর হচ্ছে ওনার পেশা, তারপর হচ্ছে ওনার ফোন নাম্বার, এরপর হচ্ছে ওনার ঠিকানাটি আপনি লিখে দিতে হবে। তো বিষয় হচ্ছে এখানে আপনারা যেই ব্যক্তির তথ্য দিবেন সেই ব্যক্তি যাতে আপনার প্রতি পজিটিভ হয় এবং আপনার ভালো চায়, এরকম একজন ব্যক্তির নাম নাম্বার দিবেন আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে। সেটা আপনারাই বুঝিয়ে নেবেন। আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আছে আসলে এই বিষয়গুলো বুঝে না যে আসলে এখানে কি বলতে হবে না বলতে হবে। যে মানুষটি সচেতন এবং আপনার ভালো চায় সেই মানুষটির নাম্বার এখানে দিবেন এবং তথ্য সেখানে দিবেন। এরপরে হচ্ছে আমরা কখনো যাবতীয় গঠিত মেডিকেল কর্তৃপক্ষ কর্তৃক সরকারি চাকরিতে নিয়োগের জন্য, এগুলো আপনারা বাংলা তথ্যগুলো ভালোভাবে পড়ে তারপর হচ্ছে অ্যান্সারগুলো করবেন। যদি আপনার এই তথ্যগুলো থাকে তাহলে ইয়েস দিয়ে আপনি তথ্যগুলো লিখে দিবেন, উপযুক্ত প্রমাণ সহ তথ্যগুলো লিখবেন। আর যদি আপনার এই তথ্যগুলো না থাকে অথবা এই যোগ্যতাগুলো না থাকে তাহলে আপনি এখান থেকে নো দিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি সাঁতার ও সাইকেল চালানো জানেন কিনা, সেটা আমরা নো দিয়ে দিলাম। উপরে খেলাধুলা ও বিতর্ক সেখানে অংশগ্রহণ করেছে কিনা সেখানেও নো দিলাম। তো বিষয় হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এখানে ইয়েস নো দিলে হবে না, আপনার এখানে সার্টিফিকেটও শো করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটর সাইকেল চালানো বৈধ লাইসেন্স আছে কিনা, থাকলে লাইসেন্স নাম্বার ও তারিখ। তো এখানে লাইসেন্স নাম্বার ও তারিখটা চাচ্ছে, আমরা এখান থেকে লাইসেন্স নাম্বার ও তারিখটা বসিয়ে দিব। তো আপনাদেরকে বলবো আপনারা এই যে গ্রে কালারের যেই অপশনগুলো রয়েছে এই স্টেপগুলো আপনারা খুব ভালোভাবে বুঝবেন। বাংলা লেখা রয়েছে, তবে উত্তরগুলো করতে হবে ইংলিশে। আপনারা বাংলায় ভালোভাবে পড়ে বুঝে তারপরে হচ্ছে এটাকে আপনারা পূরণ করবেন। আপনাদের যে সমস্ত জায়গায় যোগ্যতা না থাকবে সেগুলো আপনারা নো দিয়ে দিবেন, আর যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইয়েস দিবেন। তো এরপরে হচ্ছে আপনাকে যদি মোটরসাইকেলের লাইসেন্স থাকে তাহলে আপনি মোটরসাইকেলের এখানে লাইসেন্সের নাম্বার এবং তারিখটা দিয়ে দেবেন, ইস্যু তারিখ। তো এরপর হচ্ছে আমরা সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক কার্যে অংশগ্রহণ করার বিবরণ যদি থাকে, আপনি যদি কোনো সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকেন তো সেই ক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখান থেকে উল্লেখ করে দিব, আপনারা আপনাদের মতো করে উল্লেখ করে দিবেন। তো এটা উল্লেখ করে দেওয়ার পরে হচ্ছে নিচে আসতে হবে প্রার্থীকে এককভাবে অথবা যৌথভাবে বেনামিতে কোনো ভূ স্থাবর সম্পত্তির অধিকারী কিনা, থাকলে তার বিস্তারিত বিবরণ, আনুমানিক মূল্য এবং উক্ত সম্পত্তি কোথায় অবস্থিত তা উল্লেখ করতে হবে। তো আপনি সমাজকর্মী কিনা সেটা উল্লেখ করার পরে হচ্ছে আপনার নামে কোনো জমি জমা থাকলে সেটা আপনি নিচে দিয়ে লিখবেন। লেখার পরে আবার বিস্তারিত লিখতে হবে। তো এখানে বিষয় হচ্ছে প্রত্যেকটা তথ্যকে আপনাকে ফুলফিল করে লিখতে হবে, কারণ হচ্ছে কোনো তথ্য আপনি এখান থেকে হাইড করতে পারবেন না, অথবা ভুল তথ্য কিন্তু এখানে দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এখান থেকে জাস্ট সহজ ভাষায় লিখে দিলাম আই এম সোশ্যাল ওয়ার্কার, সচেতন যুব সমাজ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সচেতন যুব সমাজ নামে একটি সংগঠন রয়েছে, উনি এই সংগঠনে কর্মরত অর্থাৎ এখানে যুক্ত রয়েছেন। সেক্ষেত্রে আমরা এই সংগঠনের নামটি লিখে দিব এবং এটিকে আপনারা একটু হাইলাইট করে দিবেন। এটি হাইলাইট করে দেওয়ার জন্য দুই পাশে আপনি ইনভাইটেড কমা দিয়ে আটকাই দিতে পারেন, আমরা ইনভাইটেড কমা দিয়ে আটকাই দিচ্ছি। তো এরপরে হচ্ছে আপনার জমি জমা যদি থাকে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। পরবর্তী অপশনগুলো পূরণ করতে হবে সতর্কতার সাথে। তো আমরা এখান থেকে এই তথ্যগুলো লিখতে হবে সঠিকভাবে। প্রার্থী ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কিনা সেটা এখান থেকে লিখতে হবে। তো আপনি তথ্যগুলো বাংলায় খুব সুন্দরভাবে পড়বেন এবং উত্তরটি দিতে হবে, ইংলিশে উত্তর করতে হবে। প্রার্থী ইতিপূর্বে পুলিশ বাহিনীতে ত্যাগ করে থাকলে তা ত্যাগের বিবরণ দিতে হবে। তো এখানে হচ্ছে পরিচিত ব্যক্তি ঠিকানাও তাদের প্রার্থীর উত্তরাধিকারী হিসাবে গণ্য করেন, অর্থাৎ প্রার্থী অর্থাৎ যে পুলিশের আবেদন করেছেন এসআই পদে ওনার উত্তরাধিকারী কে কে হতে পারেন, সেক্ষেত্রে তাদের নাম দিতে হবে 3 জনের। তো পারিবারিক লোকজন যারা তাদের নামই দিয়ে দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে নাম লিখতে হবে, তারপর হচ্ছে সম্পর্ক লিখতে হবে, তারপর হচ্ছে এখান থেকে ঠিকানাটি লিখতে হবে। তো আমরা ক্রমিক নাম্বার 2-এ চলে যাব।
তো 3 জন ব্যক্তির তথ্য এখানে চেয়েছে, আমরা 3 জনের ব্যক্তি তথ্যই দিয়ে দিব এখানে। তারপরে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ফাদার্স, মাদার্স এবং একজন ব্রাদারের নাম দিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো করে যে 3 জনকে আপনারা উত্তরাধিকারী হিসেবে রাখতে চান তাদের নাম তথ্য এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ক্রমিক নাম্বার 3 এ আমরা আরেকজন ব্যক্তির তথ্য যুক্ত করব এখানে। তো এখান থেকে আপনারা এই ক্রমিকের এই তথ্যগুলো খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এরপরে হচ্ছে আমরা নিচে চলে যাব, 3 জন বিশিষ্ট ব্যক্তির নাম ও ঠিকানা যারা প্রার্থীর আত্মীয় নন অথচ প্রার্থীকে চেনেন, এই ধরনের 3 জন ব্যক্তিকে দিতে হবে। তো এই ধরনের 3 জন ব্যক্তিকে দেওয়ার ক্ষেত্রে আপনি সমাজে যেই ব্যক্তি আপনার ভালো চান আপনি সেই ব্যক্তির তথ্যটা এখানে দিবেন, এবং যে ব্যক্তি সামাজিকভাবে খুব আগানো এবং জনপ্রিয় ব্যক্তি তাদেরকে দিবেন। এখানে লিখেছেন যে যারা প্রার্থীর আত্মীয় নন অথচ প্রার্থীকে চেনেন, বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা আছে। তো আমরা এখান থেকে বিশিষ্ট ব্যক্তি দিতে পারি, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে বা সমাজসেবক হতে পারে বা টিচার শ্রেণীর হতে পারে। তো আমরা এখান থেকে ওই ক্যাটাগরি থেকে আমরা লোকজন এখান থেকে দিতে হবে যারা প্রার্থীকে খুব ভালোভাবে চেনেও জানে। তো আমরা এখান থেকে একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নাম দিয়ে দিব। তারপরে হচ্ছে এখান থেকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমিক 2 এ চলে যেতে হবে এবং আপনি যার নাম দিচ্ছেন তার ঠিকানা কোথায় সেটাও দিতে হবে। এরপর হচ্ছে আমরা ক্রমিক নাম্বার 2 এ চলে যাব। ক্রমিক নাম্বার 2 এ আসার পরে সেখানে আরেকজন ব্যক্তির নাম লিখতে হবে। আরেকজন ব্যক্তির নাম আমরা লিখে দিয়ে সেখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ডেজিগনেশন দিতে হবে অথবা পূর্ণ ঠিকানা দিতে হবে। তো আমরা এখান থেকে তার পূর্ণ ঠিকানাটি দিয়ে দিব। তো এবং আমরা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আবেদনটি করার সময় খুব সতর্কতার সাথে আবেদনটি করবেন, যেহেতু একটি আবেদন হতে পারে আপনার সারা জীবনের স্থায়িত্ব সমাধান, আবার একটি আবেদন হতে পারে আপনার সারা জীবনে কান্নার কারণ। অতএব আপনি এই আবেদনটি করার সময় খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে। তো এখানে যে তথ্যগুলো আমরা দিয়েছি ইতিপূর্বে, এই তথ্যগুলো কিন্তু আপনাদের সংগ্রহ করে তারপরে আবেদনটি করতে হবে। তো আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার যেই সমাজসেবক অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনাদের নামটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমরা থার্ড অপশনে চলে যাব। থার্ড অপশনে যাওয়ার পর এখানে আরো একজন ব্যক্তির আমরা নাম দিয়ে দিব। এখানে নাম দেওয়ার পরে তো এখান থেকে 3 জনের তথ্য পূরণ করার পরে আপনাকে জাস্ট নিচে একটি এগ্রিমেন্টে চেকমার্ক করতে হবে, আমরা সেটিও দেখিয়ে দিচ্ছি। এখানে চেকমার্ক করার পরে হচ্ছে আপনাকে নেক্সট অপশনে যেতে হবে। দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এই জায়গাটাতে চেকমার্ক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা সব তথ্যগুলো এখানে দেখতে পাবেন এবং আপনারা যেই ফর্মটি পূরণ করেছেন সম্পূর্ণ ফর্মটি আপনাদেরকে এই জায়গাটাতে দেখাবে। তো এখানে আসার পরে কিন্তু আপনি আপনার সকল তথ্যগুলো চেক করে নেবেন। সব তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি বুঝে শুনে সাবমিট করতে হবে। আমরা এক নজরে সকল তথ্যগুলো দেখে নিলাম। আপনারা সকল তথ্যগুলো দেখে তারপরে হচ্ছে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে এগ্রিমেন্টে চেকমার্ক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে সেম একই নিয়মে আপনাকে পুনরায় তথ্যগুলো দেখাবে, তবে নিচে টাকা জমা দেওয়ার যেই অপশন সেটা দেখিয়ে দিবে। তো টাকাটি জমা দিতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। আপনাকে অবশ্যই যেতে হবে কোথায়, টেলিটক মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনাকে টাকাটা জমা দিতে হবে। তো আমরা তার আগে আমাদের ডকুমেন্টটি সেভ করে নেব, প্রিন্টে ক্লিক দেব। প্রিন্টে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে এই পুরো ডকুমেন্টটি দেখে ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট মাইক্রোসফট এখানে আমরা দেখতে পাচ্ছি লেটার রয়েছে, আমরা A4 করে নিচ্ছি ডকুমেন্টটি। তো ডকুমেন্ট A4 করার পরে আপনারা জাস্ট এখান থেকে সেভ করে নেবেন, অর্থাৎ প্রিন্টারের নামের জায়গায় আপনারা সেভ অ্যাজ অপশনটা ক্লিক করলে আপনারা কিন্তু সহজে সেভ করতে পারবেন। তো এই ছিল আমাদের পুলিশ সাব ইন্সপেক্টরে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ আবেদন কনফার্ম, আবেদন ফর্ম পূরণ এবং রিটেনের জন্য ফর্ম পূরণ করার তথ্য। আপনারা যারা এই ধরনের
প্রয়োজনীয় তথ্যগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।